রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। দুষ্টু মিষ্টু ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ হচ্ছে শনিবার। তো এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো প্রথমে কি বলো তো, ওই পাস্তা আর চাউমিন ভাবলাম আজকে দুটোই বানাবো। তার কারণ হচ্ছে মেয়ের তো এখন স্কুল ছুটি পড়ে গেছে গরমের 1 মাস। তো ওই চাউমিনটা না একদিন টিফিনে করে দিয়েছিলাম, আর খানিকটা মতো ছিল। তো দেখবে প্যাকেটে সিল কাটার পর থাকলে না হাওয়া পেয়ে না নষ্ট হয়ে যায়। তো সেজন্য ভাবলাম যে চাউমিনটা তো নষ্ট হয়ে যাবে যদি না বানিয়ে দিই। তো আর পাস্তাটা না আমি আজকে অনেক দিন পর বানালাম। তো কতটা পরিমাণ লাগবে ঠিক বুঝতে পারিনি, জানো তো। তো সেই জন্য ওই যতটা পরিমাণ পাস্তা ছিল তো সবটা সেদ্ধ করে নিয়েছি, আর চাউমিনটা জলে ভিজিয়ে দিয়েছিলাম। তো তারপর প্রথমে পাস্তাটা বানাবো, তারপর ভেবেছিলাম চাউমিনটা বানাবো। কিন্তু পাস্তাটা বানানোর পর দেখলাম তো মোটামুটি আমাদের সবারই হয়ে গেল। তো সেই জন্য চাউমিনটা না আর বানাতে হলো না। তো এদিকে প্রথমে টমেটোর সস দিয়ে দিয়েছি, আর ছেলে খায় বলে না একটু আধটু, তো সেজন্য আর কাঁচা লঙ্কা দিলাম না, নাহলে একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগতো। তো তারপর একে একে নুন আর হলুদ, একটু সামান্য আদা গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো দিলাম। তো তাহলে না টেস্টটা বেশ ভালো হয়, জানো তো। তো তারপর এই যে পাস্তা মশলাটা ছিল সেটা একদম তার উপরে দিয়ে দিলাম। তো ভালো করে সব কটাকে একসাথে মিশিয়ে নেব। তো দেখো কালারটা কি সুন্দর হয়েছে, পুরো লাল লাল মতন। আর এখন টমেটো দিয়ে রান্না খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে টমেটো ছাড়া না যে কোনো রান্না একদমই খেতে মন যায় না। তো সেই জন্যই আর কি টমেটো খেলে কি বলো তো, এখন আবার ইউরিক অ্যাসিড হচ্ছে বেশিরভাগ মানুষেরই। কিন্তু ওই টমেটো খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, টমেটো না থাকলে এখন সসও ব্যবহার করা হচ্ছে। তো এদিকে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সব কটা মশলা সব কটা পাস্তার গায়ে সমানভাবে মিশে যায়। আর কি বলো তো, এই জিনিসগুলো না ওই যখন সেদ্ধ করতে হয়, সেদ্ধর সময় একটু তেল দিয়ে দিলে একটু লাগা লাগা মতন হয় না, একদম পুরো ঝরঝরে হয়। তো সেই জন্য সেদ্ধ করার সময় না 1 চিমটি মতন তেল দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ভালো করে নাড়াচাড়া করে এরপর নামিয়ে নেব। আর নামানোর আগে একটু চেক করলাম, দেখলাম যে নুন একটু কম হয়েছে। আর তোমরা তো বেশিরভাগ জনই জানো যে আমার রান্নার হাত রান্নার আর কি নুনের হাত খুব কম। তো সেজন্য সবসময় না যখনই রান্না করি টেস্ট করে নিতে হয়। তো এদিকে তারপর স্নান টান সেরে কিন্তু আবার ব্লগ আরম্ভ করেছি। তার একটাই কারণ হচ্ছে ছেলে কিন্তু আজকে ভোর 5টায় উঠে পড়েছে, সেই জন্য সকালে কোনো কাজ করতে পারিনি। সমস্ত সংসারের কাজ আমাকে ছেলেকে নিয়ে করতে হয়েছে। তারপরে এই যে গোপালকে স্নান করালাম, আর গোপাল সোনাদের জন্য সুন্দর সুন্দর মালা গাঁথলাম, সেটা কিন্তু ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে সম্ভব হয়েছে। তো যাই হোক, এবার দুপুরে খাবার বসে পড়েছি। তো আজকে দুপুরে রান্না হয়েছিল পটল ভাজা, ঢ্যাঁড়স মশলা, ওলফোর, লাউ শাকের ঘন্ট, মোচার তরকারি, আর ছিল মূলো দিয়ে আর ঢ্যাঁড়স দিয়ে টক, সাথে ছিল লেবু, কেননা ওলফোরটা না লেবু দিয়ে খেতে হয়। তো এদিকে দেখো, কালকে দুটো কলার খোলা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। তো ওই কলার খোলা না 24 ঘন্টা জলে ভিজিয়ে যে কোনো গাছের গোড়ায় দিলে না, 15 দিন অন্তর অন্তর আর কি ওই জলটা যে কোনো গাছের গোড়ায় দিলে সেই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসে, এবং কি বলো তো, গাছটা বেশ সতেজ থাকে। সেই জন্য আর কি কালকে ভিজিয়ে রেখেছিলাম, আজকে দিয়ে দিলাম জবা গাছের গোড়ায়। তো যাতে জবা ফুল প্রচুর পরিমাণে হয়। তারপর এদিকে সব গাছগুলো শুকিয়ে গিয়েছিল, রোদের এত প্রচণ্ড রোদের জোর। তো বিকালবেলা হলেই না প্রত্যেক দিন গাছগুলোতে জল দিয়ে দিই। তো রজনীগন্ধা গাছগুলো 3টি স্টিকি ফুল এসে গেছে, এবং প্রতিদিন ওই যে দেখলে ফুলগুলো তুলে তুলে গোপাল সোনাকে মালা গেঁথে দিচ্ছি। কেননা একটা দিন পার হলে না ফুলগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য যেদিনই ফুলগুলো ফুটছে সেদিনকেই তুলে নিচ্ছি। তো যাই হোক, গাছে জল টল দিয়ে এসে এরপর কিছু গ্রসারি আইটেম ছিল সেগুলো এবার কৌটোর মধ্যে কুড়িয়ে দিচ্ছি। তো প্রথমে মুসুর ডালটা কুড়িয়ে দিলাম, ভরে দিলাম আর কি। তারপর এই যে ঝুড়ি ভাজার প্যাকেটটা ছিল সেটাকে কেটে আর ভরে দিচ্ছি। তো ঝুড়ি ভাজাটা এখন না খুব কমই খরচ হয়, জানো তো। যেহেতু ভোর ভোর উঠে রান্নাটা করে নিই, সেই জন্য সকালে সবাই ওই তরকারি দিয়েই মুড়ি খায়, ঝুড়ি ভাজা আর নেওয়া হয় না। তো মোটামুটি অনেক দিন চলে যায়। আর এদিকে কি বলো তো, ছেলের জন্য আর কি, যে ছেলেকে যে ছাতু খাওয়াই সেটাই ছোলা ভাজাকে ডাস্ট করে খাওয়াই। আর আমার যে শ্বশুরমশাই সকালবেলায় এই ছোলা ভাজা দিয়ে মুড়ি খান।
তো যাই হোক বাজার থেকে নিয়ে এসেছিলো পুরো 1 প্যাকেট। তো এগুলো মনে হয় 500 প্যাকেট হবে। তো দেখো কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি। আর কি বলো তো, কৌটো খালি হলে যতক্ষণ না ভর্তি করা হচ্ছে না, একদম ভালো লাগে না। তো এই যে গ্লুকন-ডিটা দেখতে পাচ্ছ, এই গ্লুকন-ডিটা না অনেক দিন আগে, মানে ওই মোটামুটি 2 মাস আগে, গরম পড়ার আগে আমি অনলাইন থেকে নিয়েছিলাম। একটা অ্যামাজন থেকে নিয়েছিলাম এবং একটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো একটা কিন্তু শেষ হয়ে গেছে, আর এই কেটেছি। মানে এখন না অনলাইনে গ্লুকন-ডিগুলো কী বলো তো, দাম তো প্রচুরই, আবার এখন মানে অ্যাভেলেবেল থাকে না। তো অনেক আগে আর কি অর্ডার করে রেখেছিলাম বলে এখন অ্যাভেলেবেল আছে। তো যাই হোক, প্রচণ্ড গরমে 1 গ্লাস গ্লুকন-ডি জল খেলে কিন্তু অনেকটাই আর কি এনার্জি পাওয়া যায়। তো কৌটোর মধ্যে কুড়িয়ে দিলে চামচে করে নিতে অনেকটা সুবিধা হয়। তো যাই হোক, গ্রসারি আইটেমগুলো সব গুছিয়ে চলে এলাম এখানে। আর তারপর আর কি এই ফ্রিজটা আজকে পুরো ক্লিন করব, আর ডিপ ক্লিন বলতে পারো। তো সব জিনিসপত্র, মানে যতগুলো ফ্রিজের জিনিস আছে সব নামাবো। আর এই প্রচণ্ড গরমে কি বলো তো, ফ্রিজ একবারে পুরো প্যাকড আপ। দরকারি অদরকারি অনেক জিনিসই ফ্রিজে আছে। তো যেগুলো অদরকারি জিনিস সেগুলো তো বাতিল করবই। আর কি বলো তো, আমার মেয়ে না এই যেগুলো মানে কোল্ড ড্রিঙ্কস, মাজা কি ফুটি, এগুলো না ওই এনে রাখলে ওই মানে থাকে, ফ্রিজেই থাকে। ওই যে বার করে একদম খায় না, সেজন্য না একদম 4টে বোতল পুরো ভর্তি আছে। আর তারপর কি বলো তো, এটা সেটা জিনিস, ফল টল মিষ্টি, এগুলোতে ফ্রিজ পুরো প্যাকড আপ হয়ে গেছে। এখন সব আগে খালি করি, তারপর ফ্রিজটা মুছে বাগাবো। তো যাই হোক, আগের ব্লগে রিয়া অধিকারী কমেন্ট করেছিল যে দিদিভাই মনে হচ্ছে দাদা ভাইয়ের অনেক খেয়াল রাখে, অনেক যত্ন নেয়। তো কি বলো তো, একটু না যত্ন নিলে, মানে যাদের জন্য আর কি আমরা সংসার মানে সুখ শান্তি বজায় থাকে, তাদের একটু না খেয়াল রাখলে তো একদমই হয় না। কেন, স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে গেলে সবারই আর কি মাসে উপার্জনটা অনেকটাই দরকার। তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের তো এই গরমে একটু বিশেষ খেয়াল রাখতেই হয়। তো এদিকে বড় মা এসেছিলো, হয়তো কোনো জিনিসটা আমি বললাম যে এটা লাগবে না, এটা ফেলে দিতে হবে, তো সেই জিনিসগুলো বাতিল করার জন্য আর কি। তো এদিকে দেখো, যে ফলের ট্রেটা ছিল সেটাও বার করে দিলাম। আর এই বৈশাখ মাস ভোরলি করানো হচ্ছিলো, তো সেই জন্য এই ট্রিটা তখন পুরো ফলে ভর্তি ছিল। আর এই জ্যৈষ্ঠী মাস পড়তেই আস্তে আস্তে আর কি ফলের ট্রেটা খালি হয়েছে। আর আমাদের তো এমনিতেই তোমরা হয়তো দেখেছো যে 12 মাসই গোবিন্দের সেবায় ফল অর্পণ করা হয়, ফল আর মিষ্টি অর্পণ করা হয়। তো যাই হোক, লিচু, আপেল আর লেবু ছিল, তো সেটা আর কি রেখে দিয়ে চলে এলাম। তারপর ট্রেটাও একবারে সার্ফ দিয়ে ধুয়ে দিলাম। আর এই কী বলো তো, এই ট্রেগুলো যদি সব মাসে অন্তত 2বার ধুয়ে নেওয়া হয়, তাহলে না অনেক পরিষ্কার থাকে। আর আমাদের ফ্রিজে তো ডিম, তারপর মাছ, মাংস এগুলো কিছু রাখা হয় না, শুধুমাত্র ওই ফল, মিষ্টি আর ঠাকুরের হয়তো ফুল এগুলো রইলো। তো সেই জন্য না ফ্রিজের মধ্যে দুর্গন্ধটা অনেকটাই কম থাকে। তো সেই জন্য পেপারগুলো একবারে ধুয়ে নিলাম। তো টুকটাক আচার বড় মা বানিয়ে ফ্রিজে রাখে, তো সেগুলো কি বলো তো, ওই গা দিয়ে গড়িয়ে হয়তো নেওয়ার সময় একটু আধটু পড়ে, তো সেগুলো কি বলো তো চ্যাটচ্যাট করে। তো সেগুলো মাসে একবার করে নয়, 2বার করে ধুয়ে নিলে বেশ ভালো হয়। তারপর এদিকে আমি মগের মধ্যে হালকা গরম জল করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 টুকরো লেবুর রস। তো সেটাকে মিশ্রণটা মানে ভালো করে মিশিয়ে নিয়ে, আর তারপর ফ্রিজের ভেতরটা পরিষ্কার করে মুছছি। আর এতে কিন্তু ফ্রিজটা বেশ পরিষ্কারও হয় এবং দুর্গন্ধমুক্ত হয়। তো এই ট্রেগুলো সব বার করে নিচ্ছি, বার করে নিয়ে ভালো করে ফ্রিজের ভেতরটা পরিষ্কার করে মুছে দিলাম। তো এই ডিপ ক্লিনিং করার পর ফ্রিজটা মোটামুটি 2 ঘন্টা এভাবে খুলে রাখলে তো বেশ ভালো হয়, কেননা এই গ্রীষ্মকালে তো সব সময় ফ্রিজ চালুই থাকে এবং এভাবে মানে ফ্রিজটা রেস্ট কমই পায়। তো যখন পরিষ্কার করা হয়, মাসে হয়তো 2বার পরিষ্কার করলে ফ্রিজটা কিন্তু 2 ঘন্টা রেস্ট দিলে বেশ উপকার পাওয়া যায়। তো সংসারিক কাজের মধ্যে থেকেও এসব জিনিসগুলো কিন্তু পরিষ্কার করলে আমাদেরই আসলে উপকার। তো যে কোনো ব্যবহারের জিনিস, বিশেষ করে যেগুলো আমাদের খাওয়ার জিনিস থাকে, সেগুলোকে তো অবশ্যই পরিষ্কার করে রাখা উচিত। এবং যখন বাজার থেকে সবজি আনা হয়, সেই সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে ফ্রিজে রাখা উচিত। তো যাই হোক, আমার কিন্তু এদিকটা মোছা হয়ে গেল, শুধু বাকি আছে এদিকটা। তো আমাদের বাড়িতে ফ্রিজের জল শুধুমাত্র আমার দেওরই খায়, আমরা কেউ খাই না। তো আমি তো একদমই খেতে পারি না। তারপর কি বলো তো, তো সেই জন্য জলের বোতল একটাই রাখি, বেশি রাখি না।
তো এদিকে দেখো ফ্রিজটা আমার কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেল। তারপর আজকে শনিবার ছিল, মেয়ের গানের স্যার চলে এসেছিলো, তো স্যারের জন্য চা বানিয়ে ফেললাম চটপট করে। চা বানিয়ে এরপর স্যারকে দিয়ে দিতে গেলাম। এদিকে ছেলে কিন্তু এখন আমার মানে শাশুড়ি মায়ের কাছেই আছে। তো যেহেতু আমি এদিকটা পরিষ্কার করছিলাম, তো সেহেতু ছেলেকে একবার শাশুড়ি মায়ের কাছে খেলতে দিয়ে আর ছটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। আর তোমাদের তো প্রথমেই বললাম ছেলে আজকে ভোর 5টায় উঠেছে, সেজন্য সংসারের কাজগুলো সব কিছুই ছেলেকে নিয়ে করতে হয়েছে। আর বাড়তি কোনো কাজ মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ একদমই করতে পাইনি। তো আজকে সারা দিন খুব কষ্ট হয়েছে জানো তো, ছেলেকে নিয়ে নিয়ে কাজ করা এত কষ্ট কি বলবো তোমাদের। তারপর তো প্রচণ্ড গরম আছেই, তো ছটপটে বাচ্চাদের সামলাতে মায়েদের যে কত ঝক্কি পোহাতে হয় সেটা একটা বাচ্চার মাই জানে। তো এদিকে দেখো মানে এদিকটা সকালের দিকে একদম পরিষ্কার করতে পারিনি জানো তো, তো সেজন্য শোকেস আলমারিটা আর ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম। তো কি বলো তো, একটা একটা করে পরিষ্কার করে নিলাম না, বেশ সুবিধাই হয়। তো এদিকে তোমাদের দাদা ভাই দুপুরবেলায় এনেছিল এই পনিরটা, তো এনেছিল আর কি পটল দিয়ে পনিরের তরকারি করার জন্য, কিন্তু হচ্ছে আর এক, কেননা বড় মা আজকে রাতের দিকে ওই বাসন্তী পোলাও আর বড় কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে মানে মটর পনির আর কি, সেটা রান্না করবে। তো তার জন্য পনিরটা কিন্তু আমি কেটে দিচ্ছি। আর যখনই আমাদের বাড়িতে পনির রান্না হয় পনিরটা আমি পিস পিস করে দিই। তো যাই হোক ভালো করে ছোটো ছোটো করে পিস করে দিচ্ছি। আর কি বলো তো, পনিরগুলো না একটু হালকা করে ভেজে বেশ গরম জলে ডুবিয়ে রাখলে পনিরগুলো বেশ নরম নরম ভাব হয়ে যায়। তো এদিকে দেখো পনিরটা বেশ ছোট ছোট করে কাটছি, খুব একটা বড় বড় পিস করব না। তার কারণ হচ্ছে যেহেতু এটা মানে মটর কলাইয়ের সঙ্গে দেবো, তো সেজন্য খুব একটা বেশি বড় পিস করব না। তো পনিরটা কেটে নিয়েছি। আর এদিকে দেখো রাতের ভেজানো যে ছোলাটা ছিল তো সেটাও ছেঁকে নিচ্ছি। আর তারপর এদিকে বড় মা সব ঠিক করে রেখেছিল, একদম কাজু কিশমিশ চাল সব রেডি। আর এদিকে পোলাও রেডি হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখান পর্যন্ত, আজকের মতো রাধে রাধে।